নমস্কার। আজ আপনাদেরকে পাঠ করে শোনাব নরেন্দ্রনাথ মিত্রের লেখা গল্প শুভ দৃষ্টি। বিশাখা কিছুতেই চোখ মেলল না, আর স্ত্রীর চন্দনচর্চিত আনত মুখের দিকে তাকিয়ে পলকের জন্য অনন্তের দুই চোখ জ্বলে উঠল। জোড়া ভ্রুর মাঝখানটা কুঁচকে রইল কিছুক্ষণ, কেননা অনন্ত জানে শুভদৃষ্টির সময় বিশাখার এই চোখ না তুলবার মূলে নববধূসুলভ মধুর কোনো লজ্জা নেই, আছে তীব্র ঘৃণা আর অবজ্ঞা। কেননা অনন্ত জানে বিশাখা কিছুতেই ভুলতে পারছে না যে অনন্ত কুঞ্জ গোসাইয়ের রাঁধুনে বামুন, আর বিশাখা সেই কুঞ্জ গোসাইয়েরই মেয়ে। অথচ যে চোখ আজ বুজে রইল বিশাখা, দুদিন আগে তার সেই চোখই মাঝে মাঝে অনন্তের দিকে অপলকে তাকিয়ে থেকেছে। অভিমানে কতদিন জলে ভরে উঠেছে সেই চোখ, কত বিদ্যুৎ খেলেছে, কত ইঙ্গিত, কত সংকেত, কত সম্ভাবনার ভাষা বয়ে নিয়ে এসেছে সেই দুটি চোখের দৃষ্টি। আশেপাশে যারা ছিল তারা বার কয়েক মৃদু অনুরোধ করল, কেউ বা মৃদু একটু ধমকও দিল। লজ্জা করো না বিশাখা, চেয়ে দেখো, তাকাও ভালো করে, এ সময় চাইতে হয়। জ্ঞাতি সম্পর্কে ঠাকুরদা নন্দগোসাই এক ঝলক হেসে মৃদুস্বরে বললেন, আহা, অত পীড়াপিড়ি করছো কেন? শুভ দৃষ্টি কি এতদিন লোককে দেখিয়ে হয়েছে, না আজও দেখিয়ে দেখিয়ে হবে? বিয়েতে আত্মীয় স্বজন প্রায় কেউ আসেনি। নিতান্ত না এলে নয়, এমন দুই একজন যারা এসেছিল তাদের মনের গতি কারোরই ভালো ছিল না। কোনো আচার নিয়ম নিয়ে জোর জবরদস্তি করবার মতো মনের অবস্থা এই মুহূর্তে আপাতত কারোরই নেই। এতদিনেও তো এরা আচার বিচারের ধার ধারেনি, আজও না হয় একটু অন্যথাই হলো। সবাই নিষেধ করেছিল কুঞ্জ গোসাইকে এমন বিয়ে না দেওয়ার জন্য। বুড়ো মা ব্রজেশ্বরী ছেলের দুখানা হাত চেপে ধরেছিলেন। ছি 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 ছি, তোর কি মাথা খারাপ হলো কুঞ্জ? অমন সোনার প্রতিমার মতো মেয়েকে তুই কিনা একটা রাঁধুনে বামুনের হাতে তুলে দিচ্ছিস, লোকে নিন্দে করবে না শুনলে? কুঞ্জকিশোর সংক্ষেপে গম্ভীরভাবে বলেছিলেন, বিয়ে না দিলে লোকে আরো নিন্দে করবে, তার চেয়েও বড় কথা, ধর্মের কাছে অপরাধী হতে হবে। ব্রজেশ্বরী কিছুক্ষণ কুঞ্জকিশোরের মুখের দিকে তাকিয়ে থেকে রুক্ষ কণ্ঠে বললেন, তুই একালে ছেলে নোস বাপু। কুঞ্জকিশোর মৃদু হাসলেন, তা হবে, তোমার মতো মা কিন্তু সেকালেও ছিল। স্ত্রী কনকতারার কাছ থেকে আরো কড়া ধমক এলো, এর চেয়ে হাত পা বেঁধে মেয়েটাকে জলে ফেলে দাও। কুঞ্জকিশোর বললেন, তোমার মেয়ের যদি একটুও বুদ্ধি থাকতো, কারো ফেলে দেওয়ার জন্য অপেক্ষায় থাকতো না। হাত পা তো সত্যিই তার আর বেঁধে রাখিনি। তুমি কি পাষাণ? তোমার কি হৃদয় বলে কোনো বস্তু নেই? কুঞ্জকিশোর হাসলেন, আমিও তো সে প্রশ্নই করছি তোমাকে। তুমিও তো কেবল মান মর্যাদা বিত্ত সম্পত্তির কথা ভাবছ, মেয়ের মনের দিকে একবার চেয়ে দেখছো না। হোক রাঁধুনে বামুন, পুরুষ মানুষ চিরকালই তো রেঁধে কাটাবে না, তবু বিশি যদি তাকে ভালোবেসে থাকে। কনকতারার মুখে এতক্ষণে হাসি ফুটল। ছাই বোঝো তুমি ভালোবাসা। বিয়ের নাম শুনে বিশি তো কদিন ধরে চোখের জলে বালিশ ভেজাচ্ছে, মেয়ের মুখের দিকে তাকিয়ে দেখনি তুমি? কুঞ্জকিশোর বললেন, দেখেছি, কিন্তু তোমাদের মুখ দেখাও পাপ, কান পেতে তোমাদের মুখের কথা শোনাও অধর্ম। একদিন দুদিন নয়, 7 বছর ধরে কুঞ্জকিশোর অনন্তকে সঙ্গে নিয়ে নিয়ে ঘুরছেন। চমৎকার ছেলে, যেমন নম্র তেমন বুদ্ধিমান। আর কুঞ্জকিশোর তো সেই 10-12 বছর বয়স থেকে ঠাকুরের হাতে খেয়ে মানুষ, কিন্তু এমন রান্না তিনি আর কারো হাতে খাননি, মার হাতেও না, স্ত্রীর হাতেও না। আর এই বছর 7 যাবৎ শিষ্য বাড়িতে অনন্ত যে শুধু তাকে রেঁধেই খাইয়েছে তাই নয়, শীত নেই, বর্ষা নেই, পুজো নেই, পার্বণ নেই, সুদূর পূর্ববঙ্গের জেলা থেকে জেলায় পাণ্ডব বর্জিত অগম্য সব গ্রাম থেকে গ্রামে অনন্ত তাঁর পেছনে পেছনে ঘুরেছে। দরকার হলে মোট বয়েছে,
কৃপণ শিষ্যকে ধমকে গুরু প্রণামী আদায় করেছে, অসুখে বিসুখে শুশ্রূষা করেছে, দুবার নৌকা ডুবি আর সাপের হাত থেকে প্রাণ বাঁচিয়েছে। কোনো দিন কাজে ফাঁকি দেয়নি, একবেলার জন্যও ছুটি নেয়নি, একটা পয়সাও এদিক ওদিক করেনি অনন্ত। শিষ্যমহল ঘুরে কুঞ্জকিশোর যখন বিশ্রামের জন্য বাড়ি এসে বসেছেন, অনন্ত এসেছে সঙ্গে সঙ্গে। কুঞ্জকিশোর সস্নেহে বলেছেন, কটা দিন বাড়ি থেকে এবার ঘুরে এলেই তো পারতে। অনন্ত অল্প একটু হেসেছে, আমার আবার বাড়ি। কুঞ্জকিশোর একবার অবশ্য সে বাড়ি দেখেও এসেছেন। ফরিদপুর জেলায় জলে আর জেলে ভরা, কচুরি আর ম্যালেরিয়াগ্রস্ত অতি অখ্যাত এক গ্রাম। 2 ঘর বামুন আছে, 1 ঘর কায়েত। পৈতৃক ভিটে অনন্তের আছে পোড়ো পোড়ো একখানা ঘর, গোটা কয়েক আম কাঁঠালের গাছ, আর চারপাশ ঘিরে আগাছার জঙ্গল। মা নেই, বাপ নেই, ভাই নেই, বোন নেই, আছে কেবল বাড়ি একখানা। কুঞ্জকিশোরের 2 চোখ জলে ভরে ওঠে। ছুটি পেলেও সে বাড়িতে কেন যেতে চাইবে অনন্ত? তেমন বাড়িতে যাওয়ার জন্য ছুটি সে পেতে চাইবে কেন? কুঞ্জকিশোর বলেছেন, আচ্ছা, দরকার নেই তোমার আর বাড়ি যাওয়ার, তুমি এখানেই থাকো। খানিক বাদে কি ভেবে আবার একটু হেসেছেন, এখানেই থাকো, এখানেই বাড়ি ঘর করে দেবো তোমার, বিয়ে থা দিয়ে দেবো, এদিকে বিয়ে করতে তো কোনো আপত্তি নেই তোমার। অনন্ত লজ্জিতভাবে মাথা নিচু করে চুপ করে থেকেছে। তারপর খানিক বাদে উঠে চলে গেছে রান্নাঘরে। কারও বারণ শোনেনি অনন্ত, একদিনও বিশ্রাম করেনি, বসে থাকেনি। শিষ্য বাড়িতে যেমন, গুরু পাঠেও তেমনি। রান্নাঘর ছাড়া কোথাও তার মন টেকে না। বাধা দিয়েছেন কুঞ্জকিশোর, কনকতারা আর বিশাখা। কত অনুযোগ করেছে, 2 দিন জিরিয়ে নাও, নিজের হাতে না রাঁধলে এখানে তো তোমাকে আর উপোস করে থাকতে হবে না। অনন্ত কনকতারার দিকে তাকিয়ে বলেছে, কিন্তু সেখানে তো কেউ আর আপনারা সঙ্গে যাবেন না, না রেঁধে রেঁধে মিছিমিছি রান্না ভুলে গিয়ে লাভ কি? কুঞ্জকিশোর অবশ্য মনে মনে খুশিই হয়েছেন। এমন অভ্যাস হয়ে গেছে যে অনন্তের রান্না ছাড়া আর কারো রান্না তার মুখেই রোচে না। কিন্তু সে কথা তো মুখ ফুটে বলবার জো নেই। কনকতারা আর বিশাখাও হাত পা ছড়িয়ে বেশ একটু আরাম বোধ করেছে। সারা বছর তো হেঁসেল ঠেলেই খেতে হয়, অনন্তের কৃপায় 2 দিন যদি একটু ছুটি পাওয়া যায় তো মন্দ কি? কি দিয়ে অনন্তকে খুশি করবেন? এত শ্রদ্ধা, এত ভক্তি, এত সেবা যত্নের বিনিময়ে কি পুরস্কার তাকে তিনি দেবেন? মনে মনে যখন ভাবছেন কুঞ্জকিশোর, অকস্মাৎ এক অভাবিত অকল্পিত ঘটনা তিনি প্রত্যক্ষ করলেন। সন্ধ্যার পর পাড়ায় কীর্তন শুনতে গেছেন ব্রজেশ্বরী আর কনকতারা। শরীর ভালো নয় বলে বিশাখা বিছানায় গিয়ে শুয়েছে। রান্নাঘরে রান্না করছে অনন্ত। শ্রীমদ্ ভাগবতের পরপর 2টি স্কন্ধ শেষ করে হঠাৎ একটু তামাকের তৃষ্ণা পেল কুঞ্জকিশোরের। অসুস্থ মেয়েকে ডাকবার ইচ্ছা হলো না। ডাকলেন না ব্যস্ত আর শ্রান্ত অনন্তকে কলকেতে তামাক ভরে আগুন আনাবার জন্যে। কুঞ্জকিশোর নিজেই এসে রান্নাঘরের দোরে দাঁড়ালেন। কিন্তু কলকেতে আগুন ভরবেন কি? রান্নাঘরের আধো আলোর দোরের দিকে তাকিয়ে কুঞ্জকিশোরের মনে হলো জ্বলন্ত 2খানি অঙ্গার কে যেন তার চোখের ভেতরে গুঁজে দিয়েছে। কড়াই কি একটা তরকারি রান্না হচ্ছে। অনন্ত মাঝে মাঝে খুন্তি দিয়ে একটু আধটু নেড়ে দিচ্ছে তরকারিটা, কিন্তু চোখ তার রান্নার দিকে নেই, মনও নয়। বিশাখা অত্যন্ত ঘন হয়ে মিশে রয়েছে অনন্তের কাছে। থুতনিটা প্রায় মিশেছে অনন্তের কাঁধের সঙ্গে। পরিপুষ্ট বুকের স্পর্শ লাগছে অনন্তের খোলা পিঠে। নির্দেশ দেওয়ার ভঙ্গিতে বিশাখা বলছে, আমি বললাম আরো নুন লাগবে ওতে। অনন্ত বিশাখার মুখের দিকে তাকিয়ে হাসছে। খুব তো মাস্টারি হচ্ছে, নুনে নুনে পোড়াবে বুঝি তরকারিটা? বিশাখাও চোখে চোখে হাসছে। পুরো 2-4 দিন একটু বকুনি খাও তুমি, কেবল প্রশংসা আর কেবল গুণগান, অত ভালো নয়। খুব হিংসে হচ্ছে নাকি তোমার? হচ্ছে না? বুক একেবারে ফেটে যাচ্ছে।
বাইরে থেকে ওদের চোখের হাসি আর ঠোঁটের ভঙ্গি কুঞ্জকিশোর আর দেখতে পেলেন না, কিন্তু বুঝতে তাঁর আর কিছু বাকি রইল না। একবার ডাকতে গেলেন বিশাখাকে, আর একবার অনন্তকে, কিন্তু শেষ পর্যন্ত কাউকেই আর ডাকলেন না। হঠাৎ ওদের চোখে পড়ে গেলে সমস্ত কালই যেন কুঞ্জকিশোরের মুখে গিয়েই লাগবে। লজ্জায় তিনি আর মুখ দেখাতে পারবেন না। ওদের কি, ওদের তো আর এখন লজ্জার ভয় নেই, কলঙ্কেরও ভয় নেই। সমস্ত লজ্জা ভয় ওরা পার হয়ে এসেছে। নিঃশব্দে পা টিপে টিপে ফিরে এলেন কুঞ্জকিশোর। ওদের জানতেও দিলেন না যে তিনি এসেছিলেন। তারপর দিন তিনেক বাদে জানালেন যে পঞ্জিকা দেখে বিয়ের দিন তিনি ঠিক করে ফেলেছেন। সপ্তাহখানেক বাদেই সেই দিন। কথাটা শুনে বিশাখা মুহূর্তের জন্য আরক্ত হয়ে উঠল। তারপর রক্তহীন শ্রীহীন ফ্যাকাশে দেখাতে লাগলো তার মুখ। বিস্ময়ের সঙ্গে ভয়ের সঙ্গে গোপন একটা উল্লাসও দেখা দিয়েছিল অনন্তের মনে, কিন্তু বিশাখার মুখের দিকে তাকিয়ে সে উল্লাসের কিছুমাত্র অবশিষ্ট রইল না। তার বদলে একটা অনমনীয় জেদের ভাব অনন্তের মুখে রূঢ় রুক্ষ ভঙ্গিতে ফুটে উঠল। কুঞ্জকিশোরের নির্দেশে অনন্ত আর রান্নাঘরে ঢুকল না। খাওয়ার সময় ছাড়া গেল না অন্দরমহলে। বাইরের বাড়ির ঘরে অত্যন্ত অস্বস্তির সঙ্গে দিন কাটাতে লাগল। অনন্তকে কোনো রকম রাগ দেখালেন না, তাড়িয়ে দিলেন না, অপমানজনক কোনো কথাই বললেন না কুঞ্জকিশোর। কেবল বললেন, 17ই অগ্রহায়ণ বিশাখাকে তোমার বিয়ে করতে হবে। জানাবার মতো আত্মীয় স্বজন নিশ্চয়ই তোমার নেই। বন্ধু বান্ধব আছে কিনা জানি নে, তাদের বলতে হয় নিজের বাড়িতে গিয়ে বলো। সস্নেহ অনুরোধ নয়, সানন্দ কোনো সম্মতি নয়, কেবল রুক্ষ কঠোর এক আদেশ, বিশাখাকে তোমায় বিয়ে করতে হবে। অনন্তের মনে হলো কুঞ্জকিশোর যখন তাকে মোট বইতে বলতেন, তামাক সাজতে বলতেন, আরও ফাই ফরমাইশ করতেন 5 রকমের, তখনও তার গলা বাৎসল্যে অনেক মধুর, অনেক মিষ্টি শোনাত। মনে অত্যন্ত রাগ হলেও অপরাধীর মতো মাথা নিচু করে রইল অনন্ত। কুঞ্জকিশোরের মুখের দিকে তাকিয়ে না বলতে সাহস পেল না। এক ফাঁকে চুপি চুপি অনন্তের সঙ্গে এসে দেখা করল বিশাখা। অপ্রত্যাশিত আনন্দে অনন্তের বুকের ভেতরটা ঢিপ ঢিপ করতে লাগল। বিশাখা বলল, বাবার কথা শুনেছ বোধ হয়? অনন্ত বলল, শুনেছি। বিশাখা একটু চুপ করে থেকে বলল, বাবার মাথার ঠিক নেই, যা তা করতে পারেন, যা তা বলে বসতে পারেন। তার চেয়ে তুমি চলে যাও এখান থেকে, পথ খরচ আমি দিচ্ছি। অনন্ত বিশাখার মুখের দিকে তাকিয়ে কি যেন একটু বুঝতে চেষ্টা করল। মনের কথাটা উল্টোভাবে ঘুরিয়ে বলতে ভালোবাসে মেয়েরা ভেবে মনের আনন্দটা সোজাসুজি ভাবেই ঠোঁটের হাসিতে ফুটে উঠল অনন্তের। কিন্তু আমাদের বিয়ের দিন যে ঠিক হয়ে গেছে, আজ গেলে কালই তো আবার ফিরে আসবো, যাতায়াতে এত বাজে খরচ করে লাভ কি? বিশাখার চোখ দুটো ধক করে জ্বলে উঠল। তুমি বুঝি ওর কথা সব বিশ্বাস করেছ? বাবার সঙ্গে সঙ্গে তোমারও কি মাথা খারাপ হয়েছে? তোমার সঙ্গে সত্যি আমার বিয়ে হতে পারে? অনন্তের এবার চমক ভাঙল। অপমানে কালো হয়ে উঠল মুখ। বলল, দেখা যাক পারে কিনা। বিশাখা যেন আর্তনাদ করে উঠল। কখনো নয়, এ কি করে হবে? লোকের কাছে, আমার দিদি জামাইবাবুদের কাছে মুখ দেখাবো কি করে? তুমি চলে যাও, পায়ে পড়ি তোমার, তুমি এক্ষুনি চলে যাও এখান থেকে। অনন্ত কিছুক্ষণের জন্য অবশ্য সরে গেল, কিন্তু বেশি দূর গেল না। গিয়ে বসলো ফের সেই বাইরের ঘরে। বিশাখা ফিরে গেল ঘরে। মার কাছে গিয়ে বলল, আমি বিষ খেয়ে মরব। কনকতারা বলল, তুই তাই মর। বিশাখা রুখে উঠল। কেন, কি হয়েছে, কি করেছি, কি এমন জাত গেছে আমার যে একটা রাঁধুনে বামুনের সঙ্গে জোর করে তোমরা আমার বিয়ে দিতে যাচ্ছ? আসলে তোমাদের মতলব আমি জানি। বিনা পয়সায় বিনা খরচে
কাজ হাসিল করতে চাও। কথাটা কনকতারের বুকে বিঁধল। মেয়েকে ধমক দিয়ে বলল, চুপ, যা মুখে আসে তাই বলবি? এত স্পর্ধা হয়েছে তোর? স্পর্ধা? হাত পা বেঁধে বিশাখাকে ওরা জলে ফেলে দিতে চাইছেন, আর তাতে আপত্তি করলেই সেটা স্পর্ধা হয়ে গেল? তার সমস্ত জীবন, সমস্ত ভবিষ্যৎকে মাটি করে দিচ্ছেন, আর মুখ ফুটে কথা বিশাখা বলতে পারবে না? মহাভারত তাতে অশুদ্ধ হয়ে যাবে। বিশাখা তো জানে এমন কোনো অপরাধ সে করেনি যাতে অনন্তের সঙ্গে বিয়ে না দিলে নিন্দা হবে, কেলেঙ্কারি হবে। একটু হাসি ঠাট্টা, একটু ছোঁয়াছুঁই, চাওয়াচাওয়ি, মাত্র তো এই। সেসব তো ইচ্ছে করে করেছে বিশাখা, মজা দেখবার জন্য, খেপিয়ে তোলবার জন্য অনন্তকে। তা দেখে তার বাবা যে খেপে যাবেন, এ কথা কে ভেবেছিল? বিয়ে, এই 21 বছর বয়স পর্যন্ত আইবুড়ো থাকলেও বিয়ের মানে যে কি তা তো বিশাখা বোঝে। এ যে কেবল একটু ছোঁয়াছুঁই, চাওয়াচাওয়ি নয়, কেবল হাসি ঠাট্টা, ইশারা ইঙ্গিত নয়। এ যে অত্যন্ত স্পষ্ট, অতি উচ্চারিত। এ যে চিরদিনের জন্য সমস্ত জীবন আর একজনের জীবনের সঙ্গে জড়িয়ে যাওয়া, তা বুঝতে বিশাখার বাকি নেই। এগাত সময়ের জন্য লুকিয়ে লুকিয়ে একটু একটু হাসি পরিহাস অনন্তের সঙ্গে চললেও আলো জেলে বাসর সাজিয়ে সমাজের 10 জনের সামনে বাপের রাঁধুনি বামুনের সঙ্গে যে বিয়ে চলে না, এ কথা কি বিশাখাকে শিখিয়ে দিতে হবে? তবুও যথাসময়ে বিয়ের দিন এলো। ধোপা নাপিত এসে তাদের আচার সারল, পুরোহিত মন্ত্র পড়ল, লোকজন খেল, ছেলেরা ছোটাছুটি করল, পাড়ার বৌঝিরা সেজে গুজে এসে হাসি তামাশা রসিকতা করল। আচার অনুষ্ঠানের কিছু বাকি রইল না। কিন্তু বিশাখা কিছুতেই ভুলতে পারল না, 2-4 দিন সামান্য একটু মাখামাখি করার অপরাধে বাড়ির রাঁধুনির সঙ্গে তার বিয়ে হয়েছে। কুঞ্জকিশোর জামাইকে নিজের বাড়ির কাছেই একটু জায়গা দিতে চেয়েছিলেন গাঁয়ের বাজারে একটা মুদি দোকান দিয়ে দিতে, কিংবা তা যদি পছন্দ না হয় শহরের শিষ্য সেবকদের ধরে অনন্তের উপযোগী কোনো ভদ্র রকমের কাজকর্ম জুটিয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন। কিন্তু এক বিশাখাকে ছাড়া শ্বশুরের কাছ থেকে কোনো দান, কোনো অনুগ্রহ নিতেই অনন্ত রাজি হয়নি। কোনো রকম বাধা নিষেধ, অনুরোধ, উপরোধই অনন্ত কানে তুলল না। বিয়ের অনুষ্ঠানটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই স্ত্রীকে নিয়ে তুলল নিজের সেই জঙ্গলা ভিটে, ভাঙা ঘরের মধ্যে। বিশাখা ভ্রু কুঁচকে ঠোঁট উল্টে বলল, এই তোমার বাড়ি? অনন্ত বলল, কেবল আমার বাড়ি বলছো কেন? এখন তোমারও তো। বিশাখা যেন ধমক দিয়ে উঠল, ন্যাকামি রাখো, এই জঙ্গলের মধ্যে একটা দিনও আমি থাকতে পারবো না, তা বলে দিচ্ছি। অনন্ত বিদ্রুপের ভঙ্গিতে বিশাখার দিকে তাকিয়ে একটু হাসল। তারপর দা আর কুড়ুল নিয়ে বেরুলো আগাছার জঙ্গল পরিষ্কার করতে। 2-3 দিনের মধ্যে 2-1 জন প্রতিবেশীর চেষ্টায় বাড়ির উঠান আর চারদিকটা বেশ একটু পরিষ্কারও হলো। কিন্তু বিশাখার মনের জঙ্গল অত সহজে নির্মূল হলো না। অরণ্য যেন গভীর থেকে গভীরতর হয়ে উঠল। অভাব অনটন খুব বেশি নয়। বিঘা কয়েক জমি আছে অনন্তের মাঠে। বাড়ি থাকতো না বলে তার দূর সম্পর্কের এক ভাগ্নেই তা ভোগ করত। অনন্ত তার কবল থেকে উদ্ধার করল জমি, ফসল আনলো ঘরে। বাড়ির উত্তর সীমায় 2 বড় বড় কড়াই গাছ ছিল। বিক্রি করে জুটল কিছু নগদ টাকা, কিছু রেখে দিল দৈনন্দিন হাটবাজারের জন্য, আর টাকা 15 খরচ করে স্ত্রীর জন্য একখানা রঙিন শাড়ি কিনে আনলো অনন্ত। কিন্তু সমস্ত রং যেন বিশাখার মন থেকে ধুয়ে মুছে গেছে। অনন্তের উৎসাহ আর উল্লাসে খুশি হওয়া থাক, বিশাখার সমস্ত অন্তর যেন রাগে আর অপমানে জ্বলতে লাগল। অনন্ত তো খুশি হবেই, উল্লাস তো তার মনে আসবেই। প্রভু কন্যাকে সে বিয়ে করে এনেছে, কিন্তু দাসের দাসী সেজে বিশাখার আনন্দ কোথায়? গৌরববোধের হেতু কোথায় তার? গাছ বেচা টাকায় 1 হাতে দুধের হাঁড়ি আর 1 হাতে মাছের খোলুই নিয়ে বাজার করে ফিরল অনন্ত। স্ত্রীর সামনে বাজার নামিয়ে রেখে সোৎসাহে বলল,
বেশ টাটকা ইলিশ মাছটা। দেখছো কিরকম গাদা পুরু, মাথা ছোট, গোলগাল গড়ন। বেশ হবে দেখো। এক কাজ করো, ঝোলের মধ্যে কচির ডাঁটা ফেলে দাও 2-1খানা, আর কচুর শাকে মাথায় করো ঘন্ট। চমৎকার স্বাদ হবে। বিশাখার মনে পড়ল মাত্র কয়েক সপ্তাহ আগেও রান্নার এসব নির্দেশ উপদেশ অনন্তকে সে আর তার মাই দুবেলা দিয়ে এসেছে। আর আজ দুছত্র সংস্কৃত মন্ত্রে ভোজবাজির মতো দুনিয়া গেছে উল্টে। বাড়ির ঠাকুর অনন্ত হয়েছে কর্তা, আর বিশাখা হয়েছে তার রাঁধুনি। কি মনে করে বিশাখা হঠাৎ ঝংকার দিয়ে উঠল, বলল, অত সব আমি পারবো না। অনন্ত স্থির দৃষ্টিতে স্ত্রীর দিকে তাকালো। তার মানে? বিশাখা বলল, মানে আবার কি? রাঁধতে আমি জানি নাকি যে রাঁধব? অনন্ত তেলে বেগুনে জ্বলে উঠল। রাঁধতে জানিস নে? স্বামীর সামনে এসে কথা বলতে লজ্জা হয় না তোর? বিশাখা বলল, ইস, দুদিনের যোগী, ভাতেরে বলে অন্ন। স্বামী? কদিন হলো স্বামী হয়েছ? কি ছিলে মনে নেই? অনন্ত কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল, তারপর বলল, আছে, কিন্তু সেদিন আর নেই। তুই না রাঁধিস, তোর ঘাড় রাঁধবে, তোর বাপ এসে রেঁধে দেবে। অনন্ত রাগে গড়গড় করতে করতে বাড়ি থেকে বেরিয়ে গেল। খানিকক্ষণ জেদ করে বসে রইল বিশাখা। বাপ মাকে গাল দিল, নিজের ভাগ্যের উপর দোষারোপ করল। কিন্তু খিদেই পেটের ভেতর যখন জ্বালা করতে শুরু করল, মনে জ্বালা ভুলে উনানের কাছে গিয়ে বিশাখা রাঁধতেও বসল। খেতে বসে অনন্ত এটা ফেলল, ওটা ছুঁড়ল, বলল, কিচ্ছু হয়নি, কোনো স্বাদ হয়নি কোনো তরকারিতে। আর স্বাদ? জীবনেই কোনো স্বাদ নেই বিশাখার, রান্নায় স্বাদ আসবে কোত্থেকে? বিশাখা বলল, যা পেরেছি করেছি, পছন্দ না হয় নিজে এসে রেঁধে খাও। অনন্ত ধমক দিয়ে উঠল, আবার সেই কথা? তাই বলে তুমি জিনিসপত্র নষ্ট করবে? এগুলি মাগনা আসে না, টাকা পয়সা দিয়ে কিনতে হয় না এগুলি। এমন দিন যায় না কোনো না কোনো উপলক্ষে ঝগড়া খিটিমিটি লাগে না দুজনের মধ্যে। পাড়াপড়শিরা অবাক হয়ে ভাবে, 2 মাস কাটতে না কাটতে এদের মধ্যে স্বামী স্ত্রীর চিরন্তন সম্পর্ক স্থাপিত হলো কি করে? এমনিতে অনন্ত বেশ ভালো মানুষ, প্রতিবেশীর সঙ্গে সদ্ভাব রেখে চলে, মিষ্টি মুখে কথা বলে, বিয়েতে শ্রাদ্ধে খেটে দিয়ে আসে, বামুন গায়েতের বাড়ি হলে রান্নাঘরেরও ভার নেয়। কিন্তু ঘরে ফেরার সঙ্গে সঙ্গে তার স্বভাব যায় বদলে। বিশাখার প্রতিটি আচার আচরণে স্বামীর প্রতি তার অবহেলা, অবজ্ঞার উদাসীনতা আবিষ্কার করে। কোনোদিন বা অকথ্য গ্রাম্য ভাষায় গালাগালি দেয় স্ত্রীকে, কোনোদিন বা স্বামী ভক্তির আদর্শ সম্বন্ধে জোর গলায় বক্তৃতা দেয়। কেবল অনন্তই নয়, স্বামী ভক্তি সম্বন্ধে মাঝে মাঝে চিঠি আসে বিশাখার মার কাছ থেকে, আসে তার দিদি ললিতার কাছ থেকে। কনকতারা লেখে, স্বামী যেমনই হোক তাকে অবজ্ঞা অনাদর করা পাপ। বিশাখার দিদি ললিতাও প্রায়ই সহানুভূতি জানিয়ে চিঠি লেখে। বাপের দোষ তো আছেই, কিন্তু নিজের দোষে জীবনটাকে যেন মাটি না করে বিশাখা। তার চেয়ে অনন্তকেই যেন বেশ একটু ঘষে মেজে নেয়। উপদেশ শুনে বিশাখা মনে মনে হাসে। ললিতার ভাগ্য অন্যরকম, স্বামীকে তার ঘষে মেজে নিতে হয়নি। স্বামী ঘষে মেজে তার রূপ বাড়িয়েছে, গৌরব বাড়িয়েছে। না হলে বিশাখা তো জানে তার দিদি ললিতা তার স্বামীকে চিঠিখানা পর্যন্ত লিখতে জানত না। প্রাইভেট টিউটরের কাছে খান কয়েক পাঠ্য বই আর ঝুড়িখানেক নোভেল পড়া বিদ্যা নিয়ে দিদির চিঠি বিশাখা নিজে লিখে লিখে দিত। আর আজ বছর কয়েক উকিল স্বামীর সঙ্গে ঘর সংসার করে কিরকম পাকা মুসাবিদা শিখেছে ললিতা। কথায় কথায় তার কত মুনশিয়ানা। দিদির চিঠি খুলে তার ডান ধারের মাথায় ইংরেজিতে লেখা ঠিকানাটুকুর দিকে তাকিয়ে থাকে বিশাখা। তাকিয়ে তাকিয়ে দেখে ললিতার স্বামীর নামের সঙ্গে জুড়ে দেওয়া BA-BL উপাধিটুকু। সঙ্গে সঙ্গে মনে পড়ে অনন্তের কথা। ভাগ্যের উপর আক্রোশে মুহূর্তের জন্য 2 চোখ জ্বলে ওঠে, পর মুহূর্তে অভিমানে জলে ভরে যায়।
ইতিমধ্যে বাপের বাড়ি থেকে জ্ঞাতি সম্পর্কে জ্যাঠতুতো ভাই দুবার এসেছে নিতে, কিন্তু বড় বড় কথা বলে বিশাখা তাকে ফিরিয়ে দিয়েছে। বাপের চিঠির জবাব দেয়নি, মাকে অসংখ্য খোঁটা দিয়ে চিঠি লিখেছে। কিন্তু ললিতা এবার চিঠি লিখল নতুন খবর দিয়ে। তার বাপ মা মরা একটা ভাসুরঝি আছে, তাকে বিয়ে দেওয়ার ভার পড়েছে ললিতাদের উপর। টাকা পয়সার সংস্থান যেভাবেই হোক হয়েছে, কিন্তু এসব ব্যাপারে টাকা পয়সাই তো যথেষ্ট নয়। দেখাশোনা তত্ত্বাবধান কে করবে? ঘরে শাশুড়ি ননদ কেউ নেই। কোলের রোগা ছেলে নিয়ে ললিতার পক্ষে কি সম্ভব একা একা এই ঝক্কি সামলানো? তাই বিশাখাকে যেতেই হবে, একা নয়, একেবারে বরকে সঙ্গে করে। নিজের ভাসুরজির বিয়ে হবে বলে সদ্য বিবাহিত বোন আর ভগ্নিপতির মধ্যে বিরহ ঘটিয়ে তাদের সাপমানির ভাগ্যী হতে চায় না ললিতা। বিশাখাও আসুক, অনন্তও আসুক, গাড়ি ভাড়ার টাকা মানি অর্ডারে যাচ্ছে। সপ্তাহখানেক যেতে না যেতেই অবশ্য টাকা এসে গেল। বিশাখা একবার এগোয় একবার পিছোয়, যাবে কি যাবে না। লোভ আছে ট্রেনে করে নতুন জায়গায় নতুন শহরে যাওয়ার, লোভ আছে বিয়েবাড়ির উৎসবে আমোদ আহ্লাদ করবার, কিন্তু সেই সঙ্গে সঙ্গে ভয়ও আছে। অনন্তের মতো স্বামীকে নিয়ে অমন বিদ্বান বুদ্ধিমান মান্যগণ্য ভগ্নিপতির সামনে গিয়ে দাঁড়াবে সে কোন মুখে? মুখে কেউ কিছু বলবে না, কিন্তু মনে মনে সবাই তো হাসবে বিশাখার পছন্দ দেখে, তাদের পূর্বরাগের কথা স্মরণ করে। দেশ বিদেশের কত বড় বড় চাকুরে বড় বড় বিদ্বান আসবে সেখানে, কেবল বিশাখার স্বামী অনন্তরই কোনো পরিচয় থাকবে না, খ্যাতি থাকবে না। অথচ এ কথা সকলেরই মনে থাকবে দীর্ঘকাল। অনন্ত বিশাখার বাবা রাঁধুনে বামুন ছিল। এমন স্বামীকে সঙ্গে নিয়ে ঘোরা যেন নিজের খাঁদা নাকে আঙুল দিয়ে 10 জনকে ডেকে দেখিয়ে বেড়ানো। ভাবতেই লজ্জা হলো, বিশাখার অস্বস্তি লাগতে লাগলো। তবু বিয়ে বাড়ি তো, লোকটা যেতে চায় না, অথচ অন্য কোনো লোকও নেই যার সঙ্গে বিশাখা যেতে পারে। এমন সময়ও নেই দিদিকে লেখে লোক পাঠাবার জন্য। বিশাখা মনে মনে বুঝল তার দিদি ললিতা এই সুযোগে মজা দেখতে চায়। দুঃখে অভিমানে বিশাখার ঠোঁট ফুলে উঠল। বেশ, দেখুক মজা। নিজের বোনকে 10 জনের সামনে অপদস্থ করে ললিতার নিজেরই কি মান বাড়বে? সঙ্গে নেওয়ার আগে স্বামীকে সাধ্যমতো ঘষে মেজেই নিল বিশাখা। পরিষ্কার জামা কাপড় পরালো, উপদেশ দিল সেখানে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাকে থাকতে, রোজ নাপিত ডেকে দাড়ি কামাতে, খুব কম কথাবার্তা বলতে, বুঝে শুনে চলতে। আর খবরদার, সেখানে গিয়ে মোটেই রান্নাঘরের কাছে ঘেঁষবে না, রান্নাবান্নায় হাত ছোঁয়াতে যাবে না মোটেই। স্ত্রীর ভাবভঙ্গিতে মনে মনে কিছু ক্ষুণ্ণ আর অপমানিত হলেও তেমন প্রতিবাদ করল না অনন্ত। সস্ত্রী কুটুম্ব বাড়িতে বেড়াতে যাওয়ার লোভ তারও ছিল। বিশাখা যে তার স্ত্রী এ কথা কেবল গাঁয়ের লোকই নয়, ভিন্ন গাঁয়ের লোকও দেখুক, বিশাখার আত্মীয় কুটুম্বেরা প্রত্যক্ষ করুক, না হলে অনন্তের গৌরব আর কৃতিত্ব প্রতিষ্ঠিত হবে কি করে? ললিতা আর নিরঞ্জন বিশাখাদের দেখে খুব খুশিই হল। বিশাখা যেমন মনে করেছিল, আচার ব্যবহারে ভগ্নী ভগ্নিপতির তেমন কোনো বিসদৃশ্যতা বিশাখার চোখে পড়ল না। অনন্তকে তারা কোনো রকম অনাদর অবজ্ঞা করল না, তার আগেকার পেশা সম্বন্ধে কোনো কটাক্ষও করল না। নিরঞ্জন ভাইরার সঙ্গে পাশাপাশি বসে খেল, মুখোমুখি বসে তাসপাশা খেলল, ভাইঝির আসন্ন বিয়ে সম্বন্ধে পরামর্শ করল। বিদ্যায় বুদ্ধিতে সম্মান প্রতিপত্তিতে অনন্ত যে তার বড় ভাইরার চেয়ে অত্যন্ত বেশি ছোট, এ কথা মনে করিয়ে দেওয়ার জন্য কারোরই তেমন গরজ দেখা গেল না। তবু এদের অতি সতর্কতা, এই অতি সন্তর্পণের ভাব বিশাখার মনকে মাঝে মাঝে খোঁচা দিতে লাগল। তার স্বামী সত্যি যদি তার সমকক্ষ হতো, তাহলে এরা আর এমন পা টিপে টিপে চলত না। বিশাখাকেও কেবল ইশারা ইঙ্গিতে আর গা টিপে টিপে স্বামীকে সাবধান সতর্ক করবার জন্য সবসময় ব্যস্ত থাকতে হতো না। অনেক গেছে, আর অল্প আছে, বাকি কটা দিন কাটলে অনন্তকে নিয়ে সে এখান থেকে নামতে পারলে বাঁচে।
এমন ভয়ে ভয়ে আর কাহাতক থাকা যায়। অনন্তও বিরক্ত কম হয়নি। স্ত্রীর চোখের ইশারার দিকে তাকিয়ে তাকিয়ে কতক্ষণ আর মানুষ সামলে চলতে পারে। মনে মনে ভারী রাগ হয় অনন্তের। দাঁতে দাঁত ঘষে আর ভাবে, একবার এখান থেকে বেরোতে পারলেই হয়। বিশাখার এই চোখ নাচাবার মজাটা হাড়ে হাড়ে তাকে বুঝিয়ে না দিয়ে অনন্ত ছাড়বে না। ললিতার ভাসুরঝি গৌরীর বিয়ের দিন এসে গেল। উৎসব আনন্দে মেতে উঠল বিশাখা। কিন্তু স্বামীর চালচলন ভাবভঙ্গির দিকে চোখ রাখতে সে ভুলল না। রান্নাঘরে রকম বেরকমের রান্না হচ্ছে। ভিয়েন বসেছে লুচি ভাজবার জন্য। আর ধোপ দুরস্ত ধুতি পাঞ্জাবি পরে অনন্ত কেবলই সেই দিকে ঘোরাঘুরি করছে। ভারী ইচ্ছে হচ্ছে অনন্তের একবার গিয়ে বসে সেখানে, নিজে হাতে সব দেখিয়ে শুনিয়ে নেয়। এত সব দামি দামি জিনিসপত্র যে ওরা নষ্ট করে ফেলবে, সে আশঙ্কা কিছুতেই অনন্তের মন থেকে যাচ্ছে না। ইতিমধ্যে 2-3 বার স্বামীকে চোখে চোখে শাসন করেছে বিশাখা। মৃদু কণ্ঠে ধমকও দিয়েছে। ফের আবার এখানে এসেছ? ওইসব হাতা খুন্তি নিয়ে নাড়াচাড়া ঘাঁটাঘাঁটি না করতে পারলে বুঝি আর মনে শান্তি হবে না তোমার? আমি মাথা খুঁড়ে না মরলে বুঝি আর এখান থেকে যাবে না তুমি? দাঁত কিড়মিড় করেছে অনন্ত। হাত উঠেছে নিষ্পিস করে। কিন্তু কেলেঙ্কারির ভয়ে অনন্ত কোনো কথা না বলে নিঃশব্দেই বারবার সরে গেছে। মনে মনে প্রতিজ্ঞা করেছে, একবার গাড়িতে উঠতে পারলে হয়। তারপর স্ত্রীর ধমকানির আর চোখ রাঙানির শোধ অনন্ত ভালো করেই তুলবে। বিয়ে শেষ হলো। বাসি বিয়ের দিনে নিমন্ত্রণের ব্যবস্থা হয়েছে দুপুরে। লোকজন যে খুব বেশি খাবে তা নয়। বরযাত্রীরা কজন যারা আছে তারা, আর নিরঞ্জনের জনকয়েক সমব্যবসায়ী উকিল বন্ধু। এর জন্য আর রাঁধুনি বামনা আনবার কি দরকার? ললিতা বলল, রান্নাঘরের ভার তারা 2 বোনেই নেবে, সেজন্য চিন্তা নেই। বাইরের দিকটা যেন 2 ভাইয়েরাই দেখে। কিন্তু ভোরে উঠে দেখা গেল ললিতা বিছানা ছেড়ে উঠতে পারছে না। একেই তো দুর্বল শরীর, তারপর একদিনের খাটুনিতে আরও ক্লান্ত আর দুর্বল হয়ে পড়েছে। রাত্রে বমি হয়েছে বার কয়েক। দুর্বলতায় মাথা খাড়া করবার সাধ্য নেই। রান্নার সমস্ত ভার গিয়ে পড়ল বিশাখার উপর। অন্য 2-1টি মেয়ে যারা ছিল তাদের কাউকেই ডেকে পাওয়া গেল না। কেউ বা কনের সঙ্গে গল্প করতে বসেছে, কেউ বা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। রান্নাঘরের ধারেও কেউ ঘেঁষছে না। বিশাখা মনে মনে সন্ত্রস্ত হয়ে উঠল। নিমন্ত্রণে রান্না তো দূরে থাক, ঘরের রান্নাও সে বাপের বাড়িতে সমানে 2 বেলা করেনি। ভালো কোনো মাছ তরকারি রাঁধতে হলে বিশাখার মা নিজে রেঁধেছে। অনন্ত থাকলে রেঁধেছে অনন্ত। আজ বিদেশে বিভুঁয়ে কুটুম্ব স্বজনের বাড়িতে এসে রান্না নিয়ে যে তাকে এমন বিপদে পড়তে হবে তা সে ভাবতেও পারেনি। ভালো রান্না জানে না এ কথা ভগ্নিপতির কাছে স্বীকার করতে তার বাধল। আবার এমন আশঙ্কাও হতে লাগলো যে রান্না ভালো না হওয়ার জন্য লোকে যদি খেতে না পারে, জিনিসপত্র সব নষ্ট হয়ে যায়, তাহলেই বা ভগ্নিপতির কাছে মুখ দেখাবে কি করে? চরম বদনাম নিয়ে ফিরতে হবে এখান থেকে। ভয়ে ভয়ে 2-1টা পদ রাঁধল বিশাখা। একবার চাখতে দিল একটি মেয়েকে। তার মুখের নিন্দায় বিশ্বাস না করে আর একবার নিজেই চেখে দেখল। কিন্তু তরকারির স্বাদে বিশাখা নিজেই মুখ বাঁকালো। জিহবাই শত্রুতা করছে তার সঙ্গে, না নিজের হাত, বিশাখা ঠিক বুঝে উঠতে পারল না। এত লোক খাবে, এত দাম দিয়ে কেনা জিনিসপত্র। বিশাখা যেমন বিব্রত হলো তেমনি বিরক্ত হয়ে উঠল। যে 2-1টি মেয়ে সাহায্য করতে এসেছিল, বিশাখার কথার ধারে তারাও কোনো না কোনো অজুহাতে ঘর থেকে বেরিয়ে গেল। ফলে আরও বিচলিত হলো বিশাখা, আরও ঘাবড়ে যেতে লাগলো। হঠাৎ পিছন থেকে কে যেন আলগোছে আঙুল ছোঁয়ালো তার কাঁধে। বিরক্ত হয়ে মুখ ফেরালো বিশাখা। কিন্তু স্বামীকে দেখবার সঙ্গে সঙ্গে প্রসন্নতায় মুখ তার কোমল হয়ে উঠল। স্বস্তির নিঃশ্বাস ফেলে ভাবল, এতক্ষণ কেন মনে পড়েনি অনন্তকে? বিশাখা আস্তে আস্তে বলল, তুমি? গলার স্বরে মনের আনন্দ গোপন রইল না। অনন্ত সে কথার কোনো জবাব দিল না। বলল,
আর একটু হলেই দিয়েছিলে তরকারিটা নষ্ট করে। অতখানি ঝাল আর নুন খাটে নাকি ওতে? বিশাখা খানিকটা লজ্জিত হয়ে তাড়াতাড়ি খানিকটা লঙ্কা বাটা কমিয়ে রাখল। রান্নার ব্যাপারে স্বামীর এই মৃদু তিরস্কার আর নির্দেশ উপদেশ প্রণয় সম্ভাষণের চেয়েও মধুর লাগলো কানে। সহাস্যে নিজের দোষ আজ স্বীকার করল বিশাখা। বলল, ঝাল নুন তো চিরকালই আমি একটু বেশি বেশিই খাটাই। অনন্ত বলল, কিন্তু তা আমার জিভে সয় বলে আর সবার জিভেই সইবে নাকি? না সয় না সইবে, বয়েই গেল। মৃদু হেসে মুখ ফিরিয়ে নিশ্চিন্তভাবে এবার রান্নায় মন দিল বিশাখা। এতদিন বাদে অনন্তের সঙ্গে ফের যেন তার সেই পূর্ব রাগের পালা ফিরে এসেছে। নমস্কার। পরবর্তী গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ ভালো লেগে থাকলে গল্পটিতে একটি লাইক করবেন এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।